হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে শুরু করব রোটেশন অফ রিজিড বডির পার্ট 3। তোমরা নিশ্চয়ই যেটা কাজ দিয়েছিলাম সেটা করেছো। টেবিলের এগুলো দেখতে বলেছিলাম, মোমেন্ট অফ ইনার্সিয়ার মানগুলো। আশা করি দেখবে তোমরা এগুলো। আমি এক এক করে ইউজ করব, তখন বলে বলে দেব। দেখো, আগের দিন ক্লাসে কি করেছিলাম, অর্থাৎ আরবি পার্ট 2.0-তে কী করিয়েছিলাম, যে মোমেন্ট অফ ইনার্সিয়া কি ইকুয়াল টু আই সামেশন অফ এম আই আর আই স্কোয়ার। অর্থাৎ কি, কোনো একটা অক্ষ সাপেক্ষে কণাটির ভর এবং দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সাথে সমান। অথবা আমি সংজ্ঞাটা এখান থেকে দিতে পারি, কোনো একটা বস্তুর নির্দিষ্ট ঘূর্ণাক্ষের সাপেক্ষে একক কৌণিক ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ টর্কের প্রয়োজন হয় তা হচ্ছে কি জড়তা ভ্রামকের সাথে সাংখ্য মানের সাথে সমান। সাংখ্য মানের সাথে সমান। আর রেডিয়াস অফ জাইরেশন কী ছিল, সেক্ষেত্রে দেখবে জড়তা ভ্রামকের ক্ষেত্রে কী হয়, বিভিন্ন হয়। মানে আয় 2/5 হয়, কখনো 3/2 হয়, কখনো 3/2 MR স্কোয়ার, যা খুশি হয়, বা 7/5 হয়। এখানে বলতে কি শুধুমাত্র একটাই বিন্দু নিলাম, সেই বিন্দু থেকে এর দূরত্ব, মানে কি সিম্পলি এই ফর্মুলা থেকে যেটা আসার কথা, এম ইন্টু এটা ডি হলে ডি স্কোয়ার বা এম কে স্কোয়ার। সেই কেটাকে বলা হয় কি জড়তা ভ্রামক। সে এই পয়েন্টে কি আছে, সমস্ত ভর পুঞ্জীভূত আছে যদি থাকে, এবং যদি এই সমগ্রটা জড়তা ভ্রামক এবং এই বিন্দু সাপেক্ষে জড়তা ভ্রামক যদি সমান হয়, তাহলে এটাকে বলবো কি রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ। তবে কি রোটেশনাল কাইনেটিক এনার্জি নির্ণয় করেছিলাম কত, হাফ আই ওমেগা স্কোয়ার। সেক্ষেত্রে বলেছিলাম কি যে আয়ের সিগনিফিকেন্স কী ছিল, যে রৈখিক গতির ক্ষেত্রে ভরের যা ভূমিকা, কৌণিক গতির ক্ষেত্রে আয়ের ভূমিকাও তাই। এখানে মনে রাখবে রোটেশনাল কাইনেটিক এনার্জি আই ওমেগা স্কোয়ার। একটা বস্তু, একটা চাকা যদি গড়িয়ে চলে, চাকা গড়িয়ে চললে কি থাকে, দুটো মোশন থাকে, একটা হচ্ছে রোটেশনাল মোশন প্লাস ট্রান্সলেশন মোশন। অর্থাৎ কি রৈখিক গতিশক্তি এবং কৌণিক গতিশক্তি দূরে থাকবে, তাহলে কথা হবে টোটাল এনার্জি ই টোটাল ইকুয়াল টু ই রোটেশনাল প্লাস ই ট্রান্সলেট কথা হবে হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। এটা হবে কি মোট এনার্জি। তো চাকা যদি গড়িয়ে যায়, সেক্ষেত্রে রৈখিক গতিশক্তি প্লাস রৈখিক গতিশক্তি প্লাস ঘূর্ণন গতিশক্তি, আবর্ত গতিশক্তি দুটোই থাকবে। অবশ্যই এই চ্যাপ্টার অঙ্ক করার সময় বা পরবর্তীকালে অঙ্ক করার সময় যদি কোনো অঙ্কতে আয়ের মান বলে দেয় এবং গতিশক্তি বের করতে দেয়, তাহলে অবশ্যই লক্ষ্য রাখবে সেটাতে রৈখিক গতি আছে কি নেই। যদি রৈখিক গতি থাকে, অবশ্যই রৈখিক গতিটাকে নিতে হবে, তার শক্তিটাকে নিতে হবে। আবার কি বলেছিলাম, যে যদি এরকম হয়, এখান থেকে আমি নির্ণয় করেছিলাম কি একটা সম্পর্ক নির্ণয় করেছিলাম কৃতকার্যের মানটা। আবার কি বলেছিলাম, যে টর্ক ইন্টু থিটা ইকুয়াল টু কত হবে, কৃতকার্য সমান হচ্ছে কত, গতিশক্তির পরিবর্তন। এটা করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। যেমন কি ছিল, বল ইন্টু সরণ সমান কি কার্য সমান হচ্ছে কি গতিশক্তি পরিবর্তন। তোমাকে এসে কেউ ঠেলে দিল, তো সে বল প্রয়োগ করলো, তুমি স্মরণ হলো। তো স্মরণ হলো মানে কি, তোমার একটা গতি নিয়ে গতি যাবে, সেক্ষেত্রে তোমার কী হবে, গতিশক্তির পরিবর্তন হবে। দেখো এই কনসেপ্টের উপর একটা অঙ্ক দেখো, সেট 2 এর দেখো সাধারণত 2 কি 3 নাম্বার অঙ্কটা হবে। এটা নোট করে নেবে, এটা যে একটা বস্তুর উপর কার্য করায়, ডাব্লু কার্য করায় কম্পাঙ্ক n1 থেকে n2
হলে জড়তা ভ্রামক নির্ণয় করো, বা জাড্য ভ্রামক কত। সংক্ষেপে লিখলাম। তাহলে দেখো তো, বস্তুটার প্রাথমিক ওমেগা কৌণিক বেগ কত ছিল? আমরা কি গতিশক্তি দেখব? তাহলে ইনিশিয়াল গতিশক্তি ই ইনিশিয়াল কত হবে? হাফ আই ওমেগা 1 স্কোয়ার, তাই তো? তাহলে কত হবে এটা? হাফ আই ওমেগা বলতে কত? 2πn1 স্কোয়ার। তাহলে অন্তিম গতিশক্তি কত হবে? ই ফাইনাল হাফ আই ওমেগা 2 স্কোয়ার সমান কত হবে? হাফ আই 2πn2 তার হোল স্কোয়ার। কারণ ওমেগা সমান কত জানি আমরা? 2πn, ওমেগা ইকুয়াল টু 2πn বা কত জানি? 2π/t। ঠিক আছে, হলো। তাহলে গতিশক্তির পরিবর্তন কত হলো? গতিশক্তির পরিবর্তন সমান হচ্ছে কি? অন্তিম গতিশক্তি ই ফাইনাল মাইনাস প্রাথমিক গতিশক্তি ই ইনিশিয়াল। তাহলে কত আসছে? সমান হাফ আই, কত হবে এটা? আমি কমন নিলাম 4π² n2 স্কোয়ার মাইনাস n1 স্কোয়ার। এটা হবে কি হবে না? তাহলে এই গতিশক্তির পরিবর্তনটা হলো কার জন্য? এই ডাব্লিউ পরিমাণ কার্য করার জন্য। তাহলে সেই কী হবে? এই কার্যটা সমানই হচ্ছে কি? গতিশক্তির পরিবর্তন। অতএব কৃতকার্য ডাব্লিউ সমান গতিশক্তির পরিবর্তন। এখানে এক কাজ করো, এটাকে কেটে দাও, 2 হলো। তাহলে কত আসতে কত? ডাব্লিউ ইকুয়াল টু কত লিখতে পারি? আই ইন্টু 2π² n2 স্কোয়ার মাইনাস n1 স্কোয়ার। অর্থাৎ কত আসছে? আই মোমেন্ট অফ ইনারশিয়া ইকুয়াল টু কত? w/2π² n2 স্কোয়ার মাইনাস n1 স্কোয়ার। ঠিক আছে, নোট করে নেবে অঙ্কটা। এটা কত বললাম? সেট 2 এর 3 নম্বর অঙ্ক। এরপর দেখো কৌণিক ভরবেগ। এটা কি বলেছিলাম? এর সংজ্ঞা দিয়েছিলাম একটা, যেমন কি রৈখিক ভরবেগ কত হয়? পি ইকুয়াল টু mv, এটা বলেছিলাম। সেখান থেকে কৌণিক ক্ষেত্রে এল ইকুয়াল টু আই ওমেগা, অর্থাৎ কি জড়তা ভ্রামক মানে কি ভর একই ইকুইভ্যালেন্ট। জড়তা ভ্রামক এবং হচ্ছে কি কৌণিক বেগের সমন্বয়নে বস্তুর মধ্যে যে গতীয় প্রবণতার সৃষ্টি হয় তাকে বলা হয় কি কৌণিক ভরবেগ, বা বলতে পারো কি রৈখিক ভরবেগের ভ্রামককে বলা হয় কি কৌণিক ভরবেগ। দুটো সংজ্ঞা বলেছিলাম, যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। সেখানে কি সম্পর্ক ছিল? এল ইকুয়াল টু আর ক্রস পি, সম্পর্কটা মনে রাখবে ভালোভাবে। এল ইকুয়াল টু আর ক্রস পি অনেক সময় এমসিকিউ দিয়ে দেওয়া হয়, যেমন ধরে নাও ভি ইকুয়াল টু আর ক্রস ওমেগা যেমন ছিল, ঠিক আছে, ওমেগা ক্রস আর বা আর ক্রস ওমেগা যেগুলো ছিল সেই সম্পর্কগুলো সব দিয়ে দেবে, নিয়ে বলবে কি যে কোনটি সঠিক সম্পর্ক, এরকম দিয়ে দেয়। তাই এগুলো হচ্ছে সিকোয়েন্সটা মনে রাখবে কোনটা কি হবে। তো এস ইকুয়াল টু আর থিটা আর ক্রস থিটা, ঠিক আছে। এরপর হচ্ছে কি টর্ক ইন্টু টি কত ছিল? টর্কটা হচ্ছে কি বল, এফ ইন্টু টি ছিল কি বলের ঘাত, এটা হচ্ছে কি বলের ঘাতের মতো, সেটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তন L2 - L1, এটা পড়িয়েছিলাম। আরেকটি বলছিলাম dL/dt, অর্থাৎ কি কৌণিক ভরবেগের পরিবর্তনের হার সমান হচ্ছে কি টর্ক, যেমন কত ছিল dp/dt সমান হচ্ছে এফ, যেটা আমরা প্রমাণ করেছিলাম কি যে m1 v1 ডিফারেন্স m2 v2/t সমান হচ্ছে এফ, যেটাকে আমরা নিউটন চ্যাপ্টারতে ঘাত বল বলতাম, বাই টি দিয়ে ভাগ করা হয়।
তাহলে অনেকটা এরকম টাইপের। তাই টর্ক এটার মান যদি শূন্য হয় তাহলে কী হবে, কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। অর্থাৎ কত হবে, টর্ক ইকুয়াল টু শূন্য হলে I1 ওমেগা 1 সমান কত হবে I2 ওমেগা 2। অর্থাৎ কত আসবে, বা বলতে পারি L ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, এর উপর অঙ্ক আছে কয়েকটা, এটা একটু নোট করে নাও, আমি অঙ্কটা লিখাচ্ছি। দেখো, বলা যায় পৃথিবীর ভর স্থির রেখে যদি ব্যাসার্ধ n গুণ করা হয়, পৃথিবী ভর স্থির রেখে ব্যাসার্ধ n গুণ করে দিলে সেক্ষেত্রে দিনের দৈর্ঘ্য কত হবে। আর যদি ব্যাসার্ধ স্থির থাকে ভরকে n গুণ করা হয়, এভাবে n এর মানটা কত হতে পারে, n ইকুয়াল টু হতে পারে 1/2 হতে পারে, n ইকুয়াল টু 2 হতে পারে, n ইকুয়াল টু 1/3 হতে পারে, n ইকুয়াল টু 2/3 হতে পারে। যাই হোক না কেন nটাকে গুণ করবো আমি 1/n আকারে করাচ্ছি না, n দিয়ে করলাম। তাহলে পৃথিবী রোটেশন করছে কার, নিজের অক্ষের সাপেক্ষে রোটেশন করছে। আর এই রোটেশনের জন্য কি হচ্ছে, ওমেগা, আমাদের দিন রাত্রি হচ্ছে কত হয় 24 আওয়ার্স, একদিন বলা হয় টোটাল। তো যখনই এর কী হবে, এম বা পৃথিবীর ভর বা ব্যাসার্ধ যদি পরিবর্তন হয়, এর রোটেশনের স্পিডটাও কমে যাবে বা বেড়ে যাবে। তোমরা নিশ্চয়ই জাম্পিং করার সময় দেখেছো নিশ্চয়ই, যখন ভোল দেয় মানে জাম্পিং করার পর 2-3টে ডিগবাজি দেয়, তখন কি হয়, ব্যক্তিটা নিজেকে গুটিয়ে নেয়। গুটিয়ে নিয়ে কী করা হয়, যখনই গুটিয়ে নেবে তার মানে যদি ধরে নাও এরকম থাকে, ব্যক্তিটা এরকম থাকছে, তাহলে সে যদি এর সাপেক্ষে রোটেট করে তাহলে ব্যাসার্ধ হচ্ছে কোনটা অনেকটা বড়, সে যদি নিজেকে গুটিয়ে নেয় এরকম করে গুটিয়ে নিল, তাহলে কী হচ্ছে, ব্যাসার্ধটা কমে যাচ্ছে। তো ব্যাসার্ধ যখনই কমে যাচ্ছে তখন হচ্ছে কি, সে আর তাড়াতাড়ি ঘুরতে পারছে, রোটেশন করতে পারছে। তো জাম দেওয়ার সময় কী করা হয়, বস্তু যত পারে নিজেকে কাছের দিকে টেনে আসে, অর্থাৎ সে যে অক্ষের সাপেক্ষে ঘুরছে তার থেকে দূরত্বটা কম করার চেষ্টা করে, অর্থাৎ ব্যাসার্ধটা কম করার চেষ্টা করে। তাহলে কি তত সহজে রোটেশন করা হয়। যখনই কী হবে, এটা ব্যাসার্ধ কমে যাবে, সেক্ষেত্রে দিনের দৈর্ঘ্যটা বাড়বে না কমবে সেটা দেখা যাক। মনে করো প্রাথমিক কৌণিক বেগ হচ্ছে প্রাথমিক কৌণিক বেগ ওমেগা 1 সমান কত হবে 2π/t1। t1 বলতে কত 24 আওয়ার্স, ঠিক আছে, যেখানে t1 ইকুয়াল টু 24 আওয়ার্স, এখানে 24 রেখে দিলাম। আর ওমেগা 2 ইকুয়াল টু কত হবে, অন্তিম কত হবে, অন্তিম হবে কত I2 ইকুয়াল টু ওমেগা 2 ইকুয়াল টু 2π/t2, যেখানে t2 ইকুয়াল টু কত আমাকে বের করতে হবে। এরপর হচ্ছে কি, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে আবর্তন করছে, সেক্ষেত্রে কী হবে, কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। এখানে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। সেক্ষেত্রে কী লিখব, I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2 হবে। এরপর I1 কত আর I2 কত, I1 কত, I1 ইকুয়াল টু কত হয়, পৃথিবী হচ্ছে ঠিক নিরেট গোলক, আর নিরেট গোলক কী হচ্ছে, নিজের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আবর্তন করছে। টেবিলটা একটু লক্ষ্য করো, দেওয়া আছে দেখো 2/5 mr², যেখানে m হচ্ছে কি পৃথিবীর ভর আর হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। এটা হচ্ছে কি প্রাথমিক ভর, প্রাথমিক ব্যাসার্ধ। I2 কত হলো, I2 ইকুয়াল কত হবে, সে 2/5ই থাকবে। এরপর কি বলেছে, প্রথমটা হচ্ছে কি ভর স্থির রেখে, মানে এমটা স্থির, তাহলে এমটা এমই হলো, এখানে M2 করে দিলাম, কত হয়েছে ব্যাসার্ধ আর গুণ, তাহলে R2 করলাম, যেখানে কত হবে 2/5, M2 বলতে কত এমই হলো, কারণ কি ভর অপরিবর্তিত, ভর স্থির রেখা হয়েছে। আর ব্যাসার্ধ কী বলছে, n গুণ করা হয়েছে, অর্থাৎ কত হবে n আর তার হোল স্কোয়ার হবে।
এবার এটাতে মান বসিয়ে দাও, অর্থাৎ কত হবে I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2। সেখান থেকে কত পাচ্ছি 2/5 mr² ইন্টু 2π/t1 সমান 2/5 mr² ইন্টু 2π/t1 সমান 2/5 mn² nr² ইন্টু 2π/t2। আমাকে t2 মানটা বের করতে হবে। দেখো তো mr² সব কেটে যাবে, পাই পাই কেটে যাবে, থাকবে কি 1/t1 ইকুয়াল টু n²/t2, অর্থাৎ t2 ইকুয়াল টু t1 n² হবে, অর্থাৎ কি t2 ইকুয়াল টু 24 n²। এবার অর্ধেক হলে কত হবে, যদি n ইকুয়াল টু হাফ হয় তাহলে কত হবে দেখো তো t2 ইকুয়াল টু 24/4 6। তাহলে যদি অর্ধেক হয়ে যায় তাহলে 6 ঘন্টায় দিন রাত্রি হবে, অর্থাৎ কি 3 ঘন্টা দিন 3 ঘন্টা রাত্রি হবে, 3 ঘন্টা দিন 3 ঘন্টা রাত্রি। সেকেন্ড পার্টটা কি বলা আছে, বলা আছে যদি এটা ডাইরেক্ট লিখলেই করছেন, ডাইরেক্ট লিখছি, যদি ব্যাসার্ধ স্থির রাখা হয়, ভরকে n গুণ করা হয়, ভরকে n গুণ, সেক্ষেত্রে কথা হবে দেখো তো সেকেন্ড পার্টটা, ভর স্থির রেখে ব্যাসার্ধ স্থির থাকলে, ব্যাসার্ধ স্থির রেখে ভর n গুণ হলে t2 এখানে কত হবে, এখানে লিখি একটা লাইন, 2/5 mr² ইন্টু কত হবে 2π/t, প্রাথমিক ছিল 24 ঘন্টায় দিন 24 ঘন্টায় রাত, সমান কত হলো 2/5 ইন্টু m এর মান কত বলেছে, ভরকে n গুণ, তাহলে n m, ব্যাসার্ধ স্থির রাখা আছে r² ইন্টু 2π/t2। তাহলে কত আসছে দেখো তো t2 ইকুয়াল টু nt1, অর্থাৎ কি 24n, অর্থাৎ কি t2 ইকুয়াল টু 24 ইন্টু t n আওয়ার। অর্ধেক হলে 12 ঘন্টা, 1/4 হলে কত হবে 6 ঘন্টা, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ করলে কি হবে n² থাকবে, আর যদি ভরকে অর্ধেক করা হয় তাহলে কত হবে n হবে। খেয়াল রাখবে একটা স্থির আছে আর একটা পরিবর্তনশীল, দুটোই যদি হয় পরিবর্তনশীল তাহলে এই সমীকরণে মানগুলো বসিয়ে দেবো কাকে কি পরিবর্তন করা হয়েছে। এখানে সবসময় কৌণিক ভরবেগ সংরক্ষিত মানই হচ্ছে কি কত, মানে কি dl dt ইকুয়াল টু টর্ক, মানে কোনো রকম টর্ক প্রযুক্ত হয় নাই, 0। এই কনসেপ্টের উপরে অঙ্কটা করা। আবার একটা অঙ্ক দেখো, I1 এবং I2 জড়তাভ্রামক সম্পন্ন দুটি চাকা নিজ নিজ অক্ষের সাপেক্ষে আবর্তন করছে, অর্থাৎ কি এই একটা চাকা আবর্তন করছে, চাকতি বলা আছে, এই জড়তাভ্রামক কত I1, আর একটা চাকতি এরকম আছে সেটা নিজ অক্ষের সাপেক্ষে আবর্তন করছে ওমেগা 2 বেগে, আর হচ্ছে কত ওমেগা 1 বেগে, এই জড়তাভ্রামক হচ্ছে I2। এরপর দুটোকে একটা অক্ষতে স্থাপন করলে এমনভাবে স্থাপন করা হয়েছে কি বাহ্যিক টর্ক কিন্তু 0। সবসময় মনে রাখবে এই টর্কটা হচ্ছে কি টর্ক এক্সটার্নাল ইকুয়াল টু 0 যদি হয় তবে আমি কি প্রয়োগ করতে পারবো I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2, তার আগে কিন্তু প্রয়োগ করা যাবে না। দুটোকে একসাথে করে দিলাম, একসাথে যদি করে দেওয়া হয় সেক্ষেত্রে কত ওমেগা কত হবে এবং এনার্জি কতটা পরিমাণ লস হবে সেটা দেখব। এনার্জি লস বলতে কি দুটো আলাদা বেগ, তো
যখনই একটা চাকাকে আরেকটা চাকাতে স্থাপন করব, একটা বেশি জোরে ঘুরবে, একটা কম জোরে ঘুরবে, একটা ঘর্ষণ হবে, সেই ঘর্ষণের ফলে কী হবে, কিছু পরিমাণ শক্তি নষ্ট হবে। বোঝার চেষ্টা, দুটো বেগ আলাদা যদি হয় তাহলে যখনই স্থাপন করবে একটা অক্ষ বরাবর তখনই কী হবে, একটা ঘর্ষণ সৃষ্টি হবে, কারণ কি আলাদা বেগের জন্য আলাদা আপেক্ষিক গতি আছে, আর যখনই ঘর্ষণ সৃষ্টি হবে কিছু পরিমাণ শক্তি তাপ শক্তিতে রূপান্তর হবে। তাহলে দেখো অঙ্কটা করা যাক। তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে যে L1 কত আসছে, L1 এখানে কত হবে I1 ω1, আর L2 কত হবে I2 ω2। চাকা দুটিকে একটি অক্ষতে স্থাপন করলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে I = I1 + I2। মনে করি যুগ্ম অবস্থায় কৌণিক বেগ ওমেগা। তাহলে কত হবে, কী লিখব, I1 ω1 + I2 ω2 সমান কত হবে I1 + I2 × ওমেগা। অর্থাৎ কত আসছে ওমেগা = I1 ω1 + I2 ω2 / I1 + I2। মানতে অসুবিধা হচ্ছে, দেখো তো একটা বুলেটকে গুলি করা হলো যে সেটা কাঠের এতে গেঁথে গেল। ধরো এরকম একটা ছিল যে এই কাঠটার বেগ ছিল কত, একটা ব্লক ছিল, সেই ব্লকের বেগ হচ্ছে V1, আর এই একটা বুলেট ছিল, এই বুলেটের বেগ হচ্ছে কত VU। দুটো একসাথে গেঁথে গেল, বা এটাকে ধরো V1 ধরো, এটাকে V2 ধরো। তারপর কী হলো, এটা গেঁথে যাওয়ার পর কত হলো ভি বেগ হলো, এর বেগ ছিল কত M1, এর ছিল কত ভর M2। তাহলে এই যুগ্ম ভর কত হবে, যুগ্ম অবস্থায় ভর কত হবে M1 + M2। আগেই তো বলেছি যে রৈখিক গতির ক্ষেত্রে ভরের যাই পালন করে, হাতি ঘোড়া ছাগল যাই করে না কেন, ছাগল চালানো, হাতি চালানো, ঘোড়া চালানো, কৌণিক গতির ক্ষেত্রে আয় তাই করবে একই রকম। সেক্ষেত্রে কথা হচ্ছে এবার হ্যাঁ, আয়ের মানটা হচ্ছে একটু আলাদা টাইপের, যেহেতু ভরের পরিমাপ আলাদা প্রসেস আর আয়ের পরিমাপের আলাদা প্রসেস, সেহেতু এমন নয় যে M 50 গ্রাম হলে মানে M = 50 গ্রাম হলে I = 50 গ্রাম হতে হবে, এরকম নয়। তাহলে সেক্ষেত্রে কী বলছিলাম যে M1 V1 + M2 V2 = কত বলছিলাম M1 + M2 × V। একই তো জিনিস করেছি। তাহলে এটা হচ্ছে কি যুগ্ম অবস্থায় কৌণিক বেগ। এরপর হচ্ছে কি গতিশক্তি, কী বলা হচ্ছে গতিশক্তি হ্রাস। তাহলে প্রাথমিক গতিশক্তি কত হবে, প্রাথমিক গতিশক্তি কত হবে ই ইনিশিয়াল কত হবে হাফ I1 ω1² + হাফ I2। ফাইনাল কত হবে অন্তিম গতিশক্তি ই ফাইনাল কত হবে হাফ, কত মোট ভর কত I1 + I2, তাই তো মোট ভর ω²। আমি এখানে ভর বললাম মানে এই জন্যই ভর বললাম, যেমন করি দুটো যুক্ত অবস্থায় কোথায় M1 + M2 করি, ঠিক এখানেও কথা হবে I1 + I2। তাহলে গতিশক্তির হ্রাস ∆E সমান কত আসবে ই ইনিশিয়াল। আমি যেহেতু গতিশক্তি হ্রাস বলে দিচ্ছি তার মানে কী করবো ইনিশিয়াল মাইনাস ফাইনাল করবো, বা ঠিক আছে। তাহলে ইনিশিয়াল মাইনাস ই ফাইনাল। আর যদি বের করতাম গতিশক্তির পরিবর্তন তাহলে কী করতাম ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল। সেক্ষেত্রে কি যদি মাইনাস আসে তাহলে জানবে হ্রাস, এটা যদি মাইনাস হয় তাহলে জানবে হ্রাস হয়েছে, আর এটা যদি পজিটিভ হয় তাহলে জানবে কি হ্রাস হয়নি বৃদ্ধি হয়েছে। মানটা বসাও, কত আসছে দেখো হাফ I1 ω1² + হাফ I2 ω2² মাইনাস হাফ I1 + I2 ইন্টু কত হবে
I1 ওমেগা 1 প্লাস I2 ওমেগা 2 তার হোল স্কোয়ার ডিভাইড বাই I1 প্লাস I2 তার হোল স্কোয়ার। এখানে এটা কেটে দিতে পারো, তাহলে থাকবে কি, আমি একবারে নিয়ে নিচ্ছি, সমাধান করছি I1 প্লাস I2 ইন্টু 2। কথা হবে দেখো তো, এর সাথে এটা গুণ হবে, কথা হবে দেখো I1 স্কোয়ার ওমেগা 1 স্কোয়ার প্লাস I1 I2 ওমেগা 1 স্কোয়ার প্লাস এর কথা হবে গুণ করলে, এটার সাথে গুণ করো I2 ওমেগা 2 স্কোয়ার প্লাস I2 ওমেগা 2 তার হোল স্কোয়ার মাইনাস I1, এটা করবে I1 ওমেগা 1 স্কোয়ার মাইনাস I2 ওমেগা 2 হোল স্কোয়ার মাইনাস কত হবে এটা 2I1 I2 ওমেগা 1 ওমেগা 2 আসবে কি আসবে না? তারপর দেখো তো এটা কেটে যাবে, দেখো এর সাথে এটা কাটছে, এর সাথে এটা কাটছে, থাকলো কি পরে I1 I2 পড়ে আছে, এখানেও I1 I2 পড়ে আছে, তাহলে আমি কমন নিচ্ছি কত I1 I2 কমন নিলাম, I1 I2 কমন নিলাম, থাকলো কি পরে ওমেগা 1 স্কোয়ার এখানে কত পড়ে আছে প্লাস ওমেগা 2 স্কোয়ার এখানে কত পড়ে আছে মাইনাস 2 ওমেগা 1 ওমেগা 2 ডিভাইডেড বাই 2 I1 প্লাস I2। এখানে লিখতে পারি তো, অর্থাৎ কি ডেল ই সমান হচ্ছে কত হাফ I1 I2 ডিভাইড বাই I1 প্লাস I2 ইন্টু কথা হবে ওমেগা 1 মাইনাস ওমেগা 2 তার হোল স্কোয়ার। এই রাশিটা কি সবসময় পজিটিভ মানে কেটে মানটা পজিটিভে আসছে, এটা নেগেটিভ আসার কোনো চিন্তা না, মানে কোনো কোশ্চেনই নেই। ওমেগা 1 গ্রেটার দেন যদি ওমেগা 2 হয়, ওমেগা 1 গ্রেটার দেন ওমেগা 2 হোক বা ওমেগা 2 গ্রেটার দেন ওমেগা 1 হোক, যাই হোক না কেন এর মানটা পজিটিভ, কারণ স্কোয়ার আছে। স্কোয়ারটা কেন হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab, তাহলে কি হচ্ছে গতিশক্তি হ্রাস হচ্ছে। ঠিক এই রকমই রাশি আসবে যদি এটা রৈখিক না কৌণিক না হয়ে রৈখিক হয়, কথা হবে হাফ m1 m2 বাই m1 প্লাস m2 v1 মাইনাস v2 তার হোল স্কোয়ার। দেখো মনে হয় এসেছিল এর আগের চ্যাপ্টারতে যখন করিয়েছিলাম কার্যক্ষমতা শক্তিতে, দেখো ঠিক আছে, নোট করে নেবে, এটা ক্যালকুলেশনটা চেক করবে ভালোভাবে। আরেকটা অঙ্ক বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও তো, সেট 2 এর 4 নম্বর অঙ্কটা, সেট 2 এর 4 নম্বর অঙ্কটা দেখবে এই ফর্মুলাতেই হয়ে যাবে। সেট 2 4 কত I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2, সিম্পলি মান বসাও হয়ে যাবে। কিন্তু খেয়াল একটা রাখতে হবে কি, তুমি এখানে ওমেগা কত ওমেগা সমান 2 পাই ইন্টু 40 করে নেবে। 40 করলে হবে না, অ্যাকচুয়ালি করতে হবে কত 40/60, কারণ রেভলিউশন পার মিনিট বলা আছে, ওটাকে পার সেকেন্ড করতে হবে ওমেগাতে। কিন্তু যেহেতু এখানে অ্যান্সারটাও দেখবে রেভলিউশন পার মিনিট আছে, তুমি যদি এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে এখানে ওমেগা জায়গায় যদি 40 রেখে দাও ওমেগা 1টা, তাহলে অটোমেটিক্যালি কত আসবে ওমেগা 2 মানটাও দেখবে ওই 100 চলে আসবে ডাইরেক্টলি, বা এটাকে তুমি কী করতে পারো র্যাড পার সেকেন্ডে করে নিতে পারো। সেট 2 এর 4 নম্বর অঙ্কটা এই ফর্মুলাতে হয়ে যাবে। যদি বলা হয় পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে এক নম্বর হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া, দুই নম্বর হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর 3 নম্বর হচ্ছে কি রোটেশনাল এনার্জি, কাইনেটিক এনার্জি কত, পারবে বের করতে নিশ্চয়ই।
আমরা কত জানি? এক নম্বর হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া আই সমান কত জানি আমরা 2/5 mr², তাই তো? এম বলতে কি পৃথিবীর ভর, আর আর বলতে কি পৃথিবীর ব্যাসার্ধ। নিশ্চয়ই ভরের মানটা জানো, কত হবে? পৃথিবীর ভর কত? 6 × 10⁻24 এম, 6 × 10⁻24 কেজি। তাহলে এখানে মান বসিয়ে দিলে হবে আর ইকুয়াল টু কত? 6400 কিমি। আমাকে বসাতে হবে কিসে? মিটারে, অর্থাৎ কত? 6400 × 1000 মিটার। মানগুলো বসিয়ে দেবে, নিজ অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া পেয়ে যাবে। 2 নম্বর হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, এল ইকুয়াল টু কত হবে? আই ওমেগা। এখানে আয়ের মানটা এখান থেকে পেয়ে যাচ্ছ, কত হবে? 2/5 mr² ইন্টু ওমেগা, ওমেগা বলতে কত? 2π/t। এখানে টি এর মান কত বসাবে? দেখো 2/5 mr² ইন্টু 2π/t বলতে কত? 24 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড, 86,400 সেকেন্ড, অর্থাৎ কত? এটা 8 এত সেকেন্ড। ঠিক আছে, মান বসিয়ে দেবে, এম এর মানটা এটা, আর এর মানটা এটা বসিয়ে দেবে, পেয়ে যাবে। এর ইউনিট কত হবে? kg/m²। ইউনিটগুলো অবশ্যই লিখবে, নাহলে নাম্বারটা হাফ কাটা যাবে। kg/m²। তবে কোনো সময় ভুলভাল ইউনিট লেখো না। ধরো ফোর্স বের করেছো, সেখানে ফোর্সের ইউনিট কত? সেন্টিমিটার দিয়ে দিও না বা মিটার দিও না, তার থেকে না দেওয়া অনেক ভালো। যখনই ফোর্স দেওয়া আছে, ফোর্সের ইউনিট বের করে কত? 3 সেন্টিমিটার লিখে দিলে জানবে তুমি কিছু জানো না। আর যদি এখানে কিছু না দাও, তাহলে ভাবো ভুলে গেছো লিখতে। ঠিক আছে, তাহলে বেশি বকা ভালো নয়, বকলে কী হয়? অনেক সময় মূর্খতার পরিচয় পাওয়া যায়, আবার অনেক সময় বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। তাই যদি না এখানে সেন্টিমিটার লিখে দাও, মূর্খতা হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো আর 3 নম্বর কী চেয়েছে? রোটেশনাল কাইনেটিক এনার্জি, অর্থাৎ কত হবে? ই রোটেশনাল কাইনেটিক এনার্জি কত হবে? অর্থাৎ ই কাইনেটিক এনার্জি ই আর সমান হাফ আই ওমেগা², তাই তো? তাহলে কথা হবে হাফ ইন্টু আই বলতে 2/5 mr² ইন্টু 2π/t তার হোল স্কোয়ার, যেখানে টি কত? 86400 সেকেন্ড। দেখো তো এখান থেকেও ই সমান কত জানি গো? ই রোটেশনাল হাফ আই ওমেগা², ওপর নিচে আই দিয়ে গুণ করো, তাহলে হাফ I² ওমেগা²। ভারী সমস্যা, আই লিখলে একটাকে ভালোভাবে লিখতে হবে, ডিভাইড বাই আই, অর্থাৎ কত আসছে? কত? হাফ L²/I, অর্থাৎ এ লিখলে কত হবে? √2 ই রোটেশনাল আই, যেখানে কত ছিল? 2me, মনে আছে নিশ্চয়ই? E = 2me, L = P = √2me। ঠিক আছে, এরপর দেখো আসবো আমরা কি জড়তা ভ্রামক সম্পর্কিত দুটো সূত্র আছে। একটা হচ্ছে কি সমান্তরাল অক্ষ উপপাদ্য সূত্র, আর একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য সূত্র। সমান্তরাল অক্ষ উপপাদ্য সূত্র কি বলছে? সমান্তরাল অক্ষ উপপাদ্য কি বলছে? ধরে নাও এটা একটা পৃথিবী ধরে নিলাম, তার এটা হচ্ছে কি সেন্টার অফ মাস এর মধ্য দিয়ে, মানে কেন্দ্রগামী হচ্ছে কি একটা অক্ষ, যার থ্রু মোমেন্টাম ইনার্শিয়া কত? সেন্টার অফ মাস ICM। তাই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এই পৃথিবীর বা একটা নিরেট গোলকের জড়তা কত? ICM। যদি এর সমান্তরালে, মানে ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরালে যে কোনো অক্ষ, ধরুন এই একটা অক্ষ নিলাম, যদি এখানকার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে চায়, তাহলে সে মানটা কত হবে? বলছে এই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস এই বস্তুটার ভর ইন্টু এই দুটো অক্ষের মধ্যে লম্ব দূরত্ব তার স্কোয়ার। অবশ্যই কী হবে? এই অক্ষটা এবং এই অক্ষটা হবে কি পরস্পর সমান্তরাল। তাহলে ভরকেন্দ্রগামী অক্ষের সমান্তরালে যে কোনো অক্ষ বরাবর কোনো বস্তুর জড়তা ভ্রামক কী হবে? ভরকেন্দ্রগামী ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস বস্তুর ভর ইন্টু সমান্তরাল অক্ষ দুটির মধ্যে দূরত্বের
বর্গের সমষ্টির সাথে সমান। ঠিক আছে, আমি স্টেটমেন্টটা লিখে নিচ্ছি, তারপর প্রমাণটা করব। এটা কি প্যারালাল অ্যাক্সিস থিওরাম বা সমান্তরাল অক্ষ উপপাদ্য। ঠিক আছে, কি বলা আছে, ধরে নাও একটা বস্তু আছে, সিম্পলি ছবিটা আঁকা হোক। এটা হচ্ছে কি প্যারালাল অ্যাক্সিস থিওরাম। কি বলেছে যে ধরে নাও একটা বস্তু আছে, এটা হচ্ছে তার ভরকেন্দ্র, সেন্টার অফ মাস। কোনো কোনো বই দেখবে সেন্টার অফ গ্র্যাভিটি দেওয়া আছে, কোনো অসুবিধা নাই। আমি এ বি অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করব। তাহলে এটা হচ্ছে কি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত, আই সি এম। এর দূরত্ব কত এখান থেকে, ডিস। তাহলে কথা বলছে আই এ বি যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক, যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কী হবে, ভরকেন্দ্রগামী অক্ষ, এবং এটা কেমন হবে, সমান্তরাল হবে। সমান্তরাল অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক সমান আই সি এম প্লাস কত, এই বস্তুর ভর যদি এম হয় তাহলে এম ইন্টু ডি স্কোয়ার, অর্থাৎ কি অক্ষ দুটির মধ্যবর্তী লম্ব দূরত্বের গুণফলের সমষ্টির সমান। এখানে অবশ্যই লম্ব দূরত্ব নিতে হবে, না নিলে কিন্তু অসুবিধা হবে। এই দুটো স্টেটমেন্ট মুখস্থ রাখবে। একটা হচ্ছে কি লম্ব অক্ষ উপপাদ্য অর্থাৎ কি প্যারালাল অ্যাক্সিস থিওরাম, আর এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, লম্ব অক্ষ উপপাদ্য এবং হচ্ছে কি সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। আমি এটা প্রমাণ করার পর বা এখানে এ রিলেটেড কিছু অঙ্ক করানোর পর আমি এসে যাব পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। ধরে নাও কি আছে, একটা চাকতি আছে, চাকতি, এই চাকতি আছে, এর ভরকেন্দ্রগামী অক্ষ এটা। একটা চাকতির ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত, দেখো তো ভালো করে, বইটা খুলে দেখো। কত আছে, 1/2 এম আর স্কোয়ার। ঠিক আছে, চাকতি ব্যাসার্ধ হচ্ছে কত, আর। প্লেস সাপেক্ষে কত বলা আছে, আই সি এম ইকুয়াল টু কত, এম আর স্কোয়ার, যেখানে এম হচ্ছে কি চাকতির ভর। যদি আমাকে বলা হয় যে এখান থেকে r/2 দূরত্বে কত, r/2 দূরত্বে কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে, এটা যদি আই এ বি হয় তাহলে কত হবে, আই এ বি সমান কত হবে, এম আর স্কোয়ার, সরি এটা হচ্ছে 1/2 এম আর স্কোয়ার, 1/2 এম আর স্কোয়ার প্লাস কত হবে, এম ডি স্কোয়ার। আই এ বি সমান 1/2 এম ক্যাপিটাল আর স্মল আর ধরা আছে, স্মল আর স্কোয়ার প্লাস এম ডি স্কোয়ার। ডি সমান কত বলা আছে, r/2, অর্থাৎ কত, 1/2 এম আর স্কোয়ার প্লাস এম ইন্টু r/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ কত আসছে, 1/2 এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার বাই 4। ঠিক আছে, তাহলে কথা হবে 3/4 এম আর স্কোয়ার আই এ বি। যোগফলটা ঠিক হলো। যদি এটা গোলক দেওয়া হয়, গোলক আমরা জানি কত, নেট গোলকের কত জানি, এটা ICM 2/5 এম আর স্কোয়ার। আর নেট গোলকের বা পৃথিবীর নেট গোলক, তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত, 2/5 এম আর স্কোয়ার। তাহলে ব্যাস সাপেক্ষে কত হবে, ব্যাস সাপেক্ষে কত হবে, আই, এটা এ বি করে দিলাম, এ বি সমান 2/5 এম আর স্কোয়ার প্লাস এম ডি স্কোয়ার। ঠিক আছে, এখানে ডি বলতে কত, এখানে এতটা আর, এটা তো ব্যাস, কত আসছে কত, 2/5 এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, কত হবে 7/5 এম আর স্কোয়ার। বোঝা গেল। আমাকে জানতে হবে কোনটা, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, বা যদি আমি এটা জানতে পারি, যদি এই মানটা জানা থাকে, সেখান থেকে আমি ভরকেন্দ্রের
অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকটা বের করে নেবো। তখন কি বিয়োগ করে দেবো, এদিকে নিয়ে এসে বিয়োগ করে দেবো। অর্থাৎ কি এটা আইসিএম কত লিখতে পারি, আইসিএম সমান IAB মাইনাস MD স্কোয়ার। অর্থাৎ কি যে কোনো দুটোর মান জানা থাকলে আরেকটা মানটা বের করা যাবে। নোট করে নাও এটা। যদি একটা এল দৈর্ঘ্যের দণ্ড নাও, দণ্ড এল দৈর্ঘ্যের দণ্ড আছে, এর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে কত হয়, এটা CM। তাহলে ICM কত নিই আমরা, 1/12 ML স্কোয়ার। এটা হচ্ছে কি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক। তাহলে এর সাপেক্ষে কত হবে, গুণাদণ্ড হচ্ছে কত L/2, অর্থাৎ কি এটা কত হচ্ছে L/2, কারণ এল হচ্ছে কি দণ্ডের দৈর্ঘ্য, এল হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য। তাহলে কত হবে এটা, AB সাপেক্ষে কত হবে, একই ফর্মুলা IAB সমান কত হবে 1/12 ML স্কোয়ার প্লাস M ইন্টু ডি স্কোয়ার। ডি স্কোয়ার বলতে কত L/2, অর্থাৎ কত 1/12 ML স্কোয়ার প্লাস M ইন্টু কত হবে L স্কোয়ার বাই 4 হবে। কত আসছে 12 ML স্কোয়ার প্লাস 3ML স্কোয়ার, অর্থাৎ কত আসছে 1/3 ML স্কোয়ার। এটা মান জানতে পারলে এটার মানও বের করা যাবে। তাহলে দেখতে পাচ্ছ খালি শর্ত একটা হচ্ছে কি, যে অক্ষের সাপেক্ষে নির্ণয় করছি সেটা অবশ্যই ভরকেন্দ্রগামী অক্ষের সাথে সমান্তরাল হতে হবে। ভরকেন্দ্রগামী অক্ষের সাথে সমান্তরাল না হলে হবে না। এটা যদি এরকমও হয়ে যায় তখন আর অ্যাপ্লাই করা যাবে না এটা। ঠিক আছে, এবার প্রমাণটা দেখে নেবো আমরা, নোট করে নাও এটা। দেখো প্রথমে একটা জিনিস বলে দিই, ধরে নাও এই একটা বস্তু আছে, আমরা কি করি যদি এখান থেকে তার ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করি সেক্ষেত্রে কি করি, ধরুন এখানে আছে কোনটা R1, এটা হচ্ছে M1 কণা, এটা হচ্ছে R2, এটা M2 কণার। তাহলে কথা হয় XCM কথা হয় যে M1 R1 প্লাস M2 R2 বাই M1 প্লাস M2 প্লাস Mn প্লাস M1 Rn, অর্থাৎ কি XCM ইকুয়াল টু সামেশন অফ MI Ri ডিভাইড বাই সামেশন অফ MI। MI বলতে কিন্তু রেডমি মোবাইল নয়, ঠিক আছে, মি আয়ত পার্টিকেল। তাহলে কথা হলো যে ভরকেন্দ্রের অবস্থান হচ্ছে কত, XCM ইকুয়াল টু MI Ri বাই সামেশন অফ M। কোথা থেকে, এখান থেকে, যেহেতু দূরত্বটা এখান থেকে নিয়েছি। যদি এরকম হয় যে এই বস্তুটা রয়েছে, এটা ভরকেন্দ্র হচ্ছে এখানে CM, এটাই আমি এখান থেকে একটা বস্তু নিচ্ছি কত M1, এর দূরত্ব হচ্ছে কত x1, এখান থেকে M2 পার্টিকেলের দূরত্ব হচ্ছে কত x2, এখান থেকে M3 বস্তু দূরত্ব কত হচ্ছে x3। তাহলে কথা হবে দেখো তো, এখানে XCM কথা হবে MI সামেশন অফ MI xi ডিভাইড বাই সামেশন অফ MI, এটাই তো ভরকেন্দ্রের অবস্থান হবে। আমি কোথায় দাঁড়িয়ে আছি, ভরকেন্দ্রে দাঁড়িয়ে আছি। কোথাকার অবস্থান নির্ণয় করছি, ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করছি, এটা ভরকেন্দ্রের অবস্থান। আমি ভরকেন্দ্রে দাঁড়িয়েছি, ভরকেন্দ্র থেকে এর দূরত্ব নিয়েছি, ভরকেন্দ্র থেকে এর দূরত্ব নিয়েছি, এর দূরত্ব নিয়েছি, এবং সমস্ত কণাগুলোর দূরত্ব কোথা থেকে ধরেছি, ভরকেন্দ্র থেকে। তাহলে ভরকেন্দ্রতে দাঁড়িয়ে যদি ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করতে যায় তার মানটা কত আসবে, 0। আমি ফিতে ধরেছি, আমার থেকে আমার দূরত্ব মাপছি, 0 হবে। এটা কেন বললাম একটু পরে বুঝতে পারবে। আমি প্রমাণটা করছি এভাবে, ধরে নাও এটা হচ্ছে কি জেড অক্ষ, এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে এটা হচ্ছে কি এক্স ওয়াই প্লেন। একটা বস্তু আছে কেমন, এরকম বস্তু আছে কার, জেড অক্ষের সমান্তরালে। তাহলে এর ভরকেন্দ্র কোথায় হবে, জেড অক্ষের সমান্তরালে। তাহলে ICMটা এখানে হবে। আমি কি করলাম, এই এক্স ওয়াই প্লেনে
এর প্রস্থচ্ছেদ এরকম হবে। যদি এরকম একটা মোটা জিনিস এরকম বোর্ডের দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে এখানে কেমন ছাপ ফেলবে? এরকম ছাপ ফেলবে তো। আমি ধরুন না বোর্ডের এটা হচ্ছে জেড অক্ষ, এটা আমি একটা মোটা বস্তুকে এরকম আকৃতি বস্তুকে এরকম ঢুকিয়ে দিলাম বোর্ডে, এদিক ওদিক হয়ে আছে, তাহলে বোর্ডটা কেমন মানে ছিদ্র হবে? এরকম ছিদ্র হবে। আমি শুধু এইটুকু ছিদ্র নিয়ে কাজ করছি, অর্থাৎ কি এই তলে যে এই অংশটা আছে এইটুকু নিয়ে দেখাবো। মনে করে শেষ হয়ে গেল। মনে করি একটি দৃঢ় বস্তুর M1 M2 Mn কণা দ্বারা গঠিত এবং বস্তুটির ভরকেন্দ্র, কোনো বইয়ে যদি ভরকেন্দ্রের জায়গায় ভারকেন্দ্র থাকে ঘাবড়ে যাবে না, সেটাও হতে পারে। বস্তুটি ভরকেন্দ্রগামী অক্ষ ও জেড অক্ষ পরস্পর সমান্তরাল এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ডি, অর্থাৎ কি এই দূরত্বটা হচ্ছে কি ডি। ঠিক আছে, ছবিটা কেমন আঁকবো? এখানে শুধু দুটো অক্ষ নেবো, এটা হচ্ছে কি এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে সেই বস্তুটা। এটা হচ্ছে ভরকেন্দ্র, স্থানাঙ্ক কত? এক্স সিএম ওয়াই সিএম। এটা যদি এক্স সিএম ওয়াই সিএম হয় তাহলে দেখো তো এটা কত আসছে। এতটা হচ্ছে কি এক্স সিএম আর এতটা হচ্ছে কি ওয়াই সিএম। এবার অসংখ্য কণা দ্বারা গঠিত। ধরে নাও একটা কণা M1 কণা, একটা কণা দেখাচ্ছি, পরবর্তীকালে অসংখ্য কণা দেখাবো। এটা হচ্ছে M2, এটা ধরো M3, এটা হচ্ছে M4, বিভিন্ন হবে। তাহলে দেখো এটা হচ্ছে কি জেড অক্ষ কেমন আছে? এটা যদি এক্স হয় এটা ওয়াই হয়, এটা জেড অক্ষ আছে, তাই তো কি? এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় তাহলে এক্স অক্ষে এক্স আর ওয়াইয়ের ছেদ বিন্দু দিয়ে কী হবে? জেড অক্ষ লম্ব হবে। তাহলে এটা কি নির্দেশ করছে? ডি, অর্থাৎ কি ও পি। তাহলে ওপি সমান কি? ও পি সমান ডি। হবে কি হবে না? মনে করি ভরকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই তলে বস্তুটির, আচ্ছা তাহলে বস্তুটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক এক্স সি এম ওয়াই সি এম, অর্থাৎ কথা অতএব ডি স্কোয়ার ইকুয়াল টু এক্স সি এম স্কোয়ার প্লাস ওয়াই। হবে কি না? এক্স সি এম এটা ওয়াই সি এম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান জেড স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এক নাম্বার দিয়ে রাখো, কাজে লাগবে ভবিষ্যতে। এরপর দেখো আমরা বলেছিলাম কি যে কোনো অক্ষের সাপেক্ষে, তা যে কোনো অক্ষ বলতে কোনটা? জেড অক্ষের সাপেক্ষে আমরা জড়তা ভ্রামক নির্ণয় করব। ঠিক আছে, মনে করি পি বিন্দুতে অবস্থিত কণাটি ভর
m1 এবং এর স্থানাঙ্ক x1 y1। তাহলে কি আসছে, এটা যে স্থানাঙ্ক নিচ্ছি এটা কি হচ্ছে দূরত্বটা, এটা y1 আর এটা হচ্ছে কি x1। দেখো তো y1 সমান কি লিখতে পারি, কত, এটা xcm ycm প্লাস এইটুকু। ধরে নাও ভরকেন্দ্রের সাপেক্ষে স্থানাঙ্ক হচ্ছে কত, একটু কোণটাকে এদিকে আঁকি তাহলে সুবিধা হবে আমার। এখানে ধরে নাও আছে হচ্ছে m1, এটা কিউ বিন্দু দাও, কিউ বিন্দুতে তাহলে কত হচ্ছে দেখো তো, ভরকেন্দ্রের সাপেক্ষে স্থানাঙ্ক ধরলাম কত, এদিকটা হচ্ছে কত h আর এদিকটা হচ্ছে k, এবং ভরকেন্দ্রের সাপেক্ষে এর স্থানাঙ্ক h, k। তাহলে এটুকু হচ্ছে কত h আর এটুকু হচ্ছে কত k, অর্থাৎ কি এটুকু হচ্ছে h আর এটুকু হচ্ছে কত k। তাহলে আমি লিখতে পারি তো x1 ইকুয়াল টু xcm প্লাস h, অতএব x1 ইকুয়াল টু xcm এতটা ভরকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস কত h, আর y1 কত লিখতে পারি ycm প্লাস k। লেখা যাবে কিনা দেখো ভালো করে, ভরকেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে h k, অর্থাৎ কি এই স্থানাঙ্ক হচ্ছে কত h k। তাহলে এইটুকু হচ্ছে h আর এইটুকু হচ্ছে k, মানে ভরকেন্দ্র থেকে x অক্ষ যাচ্ছি h দূরত্ব আর y অক্ষ যাচ্ছি কত k দূরত্ব। তাহলে এটা কত হচ্ছে x1টা xcm প্লাস h ycm প্লাস k। তাহলে z অক্ষ বরাবর বস্তুটির জড়তা ভ্রামক i z লিখলাম, বা i সমান কত লিখব, কত হবে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, হবে কি হবে না, m1 xcm প্লাস h দ্য হোল স্কোয়ার প্লাস, বা সিম্পলি দেখো কত হবে m1 x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। লেখা যাবে কি না, কারণ আমার দূরত্ব কী দরকার, ধরে নাও এই একটা অক্ষ আছে এই একটা অক্ষ আছে, এখানে আঁকি ভালো হবে। ধরে নাও এটা বর্গাকার বস্তু আছে, আমি এর সাপেক্ষে নির্ণয় করছি, তাহলে এখান থেকে আমার এই দূরত্ব দরকার তো কত হবে, যে m ইন্টু এই দূরত্ব ডি স্কোয়ার, এটা হচ্ছে কি সিম্পলি ফ্রম, কারণ কি আই সমান কি আমরা সামেশন অফ এম আই আর আই স্কোয়ার। এটা এই বস্তুটা বলা আছে নাকি গোলক না চাকতি, কিছু বলা আছে, গোলক চাকতি বললে তবে কখনো 2-এর 5 1-এর 5 1-এর 2 1-এর 12 আসবে, তার আগে কিন্তু নয়। তাহলে দেখো তো আমি নির্ণয় করছি কার জেড অক্ষের সাপেক্ষে, অর্থাৎ কি এখান থেকে নির্ণয় করছি এই অক্ষের সাপেক্ষে। তাহলে আমার কী দরকার, এখান থেকে এই অক্ষ থেকে এই কোণটার দূরত্ব, এই কোণটার দূরত্ব বলতে কোনটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, অর্থাৎ কি ও কিউ, বা এখানে মুছে লিখে দাও ও কিউ স্কোয়ার, এটা হচ্ছে ও কিউ। সে ও কিউ সমান কি m1 x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, এটাই তো হবে। অর্থাৎ কত আসছে i1 ইকুয়াল টু কত লিখবো m1 x প্লাস xcm প্লাস h তার হোল স্কোয়ার প্লাস m1 ycm প্লাস k তার হোল স্কোয়ার। হবে কি না, যেখানে কি x1 এবং y1 এর মানটা বসিয়ে দিলাম। তাহলে কত আসছে দেখো তো, এখানে গুণ করে দাও কত আসবে দেখো m1 xcm স্কোয়ার আসবে,
এক্স সি এম স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার, এখান থেকে আসবে কত এম ওয়ান ইন্টু ওয়াই সি এম স্কোয়ার প্লাস এম ওয়ান ইন্টু ওয়াই সি এম স্কোয়ার, ঠিক আছে। আবার এখান থেকে আসবে কত এম ওয়ান এইচ স্কোয়ার আর এম ওয়ান কে স্কোয়ার, তাহলে প্লাস এম ওয়ান এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এখান থেকে আসবে কত টু এম ওয়ান এক্স সি এম এইচ প্লাস টু এম ওয়ান এক্স সি এম এইচ প্লাস টু এম টু সরি এম ওয়ান কত ওয়াই সি এম কে। আসবে কি না নোট করো না, এটা নোট হয়েছে। এরপর কী করবো, সমগ্র বস্তুর জন্য সমগ্র বস্তুটির জেড অক্ষের সাপেক্ষে জাড্যভ্রামক আই সমান কত লিখবো, সামেশন অফ সামেশন লাগিয়ে দিচ্ছি, কত হবে এম আই এক্স সি এম স্কোয়ার প্লাস ওয়াই সি এম স্কোয়ার। দেখো এখানে কিন্তু এক্স সি এম বা ওয়াই সি এমে কিন্তু আই লাগবে না, কারণ বস্তুর ভরকেন্দ্র অবস্থান কিন্তু একটাই, সেখানে 1 2 3 4 হবে না, বাকি অবস্থানগুলো এইচ কেগুলো হতে পারে। এটাকে এইচ ওয়ান কে ওয়ান এইচ টু কে টু দিতে পারো, আমি ধরেছি যেটা এইচ ওয়ান কে ওয়ান ধরলাম, এখানে ধরেছি কত এবং হচ্ছে কি এইচ ওয়ান কে ওয়ান, এখানে কত হবে এইচ ওয়ান কে ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে এইচ ওয়ান কে ওয়ান এইচ ওয়ান কে ওয়ান এইচ ওয়ান কে ওয়ান, ঠিক আছে। তাহলে এগুলো সব কী হবে আই হয়ে যাবে, কারণ বিভিন্ন বস্তুর ধরো এই যখন এই কোণটা নির্ণয় করছি ভরকেন্দ্রের সাপেক্ষে কত হবে এইচ থ্রি কে থ্রি, এর জন্য কত হবে এইচ টু কে টু, কথা আসছে এটা হলো প্লাস সামেশন অফ এম আই, কথা আসছে এইচ আই স্কোয়ার প্লাস কে আই তা হোল স্কোয়ার প্লাস এটা কত হবে সামেশন অফ, এক কাজ করো টুটাকে এবং এক্স সি এমটাকে বাইরে বের করে নিচ্ছি, টু এক্স সি এম সামেশন অফ এম আই এইচ আই প্লাস টু ওয়াই সি এমটাকে বাইরে বের করে নিলাম, কথা হলো সামেশন অফ এম আই কে আই, কারণ কি দুইটা ধ্রুবক আর ওয়াই সি এমটা একটা ফিক্সড, এটাও ধ্রুবক। এরপর দেখো তো এইটা আর এটা কি নির্দেশ করছে, কি নির্দেশ করবে, এটা কি এমআই যদি এরকম করে দাও আরেক লাইন লিখো, এটা কত হবে ডি স্কোয়ার, একবার করে দিচ্ছি কত সামেশন অফ এম আই, এটা ডি স্কোয়ার হবে প্লাস সামেশন অফ এম আই, এটা এইচ আই স্কোয়ার প্লাস কে আই তা হোল স্কোয়ার, এটা এখন লিখছি না, প্লাস টু এক্স সি এম সামেশন অফ এম আই লিখলাম ইন্টু সামেশন অফ এম আই এইচ আই ডিভাইড বাই সামেশন অফ এম আই হয়েছে, প্লাস টু ওয়াই সি এম সামেশন অফ এম আই সামেশন অফ এম আই এইচ কে সরি কে আই এম আই কে আই ডিভাইড বাই, কেটে গেল। তাহলে এটা দেখো তো এম আই এইচ আই বাই কথা হচ্ছে এম আই, এক্স সি এম কত ছিল এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু, অর্থাৎ কি সামেশন অফ এম আই এক্স আই প্লাস এক্স আই, এখানে এইচ আর কেটা কোথাকার থেকে অবস্থান ভরকেন্দ্র থেকে, তাহলে এই দুটো টার্ম কী নির্দেশ করছে ভরকেন্দ্র থেকে ভরকেন্দ্রের দূরত্ব বা অবস্থান, তাই তো, কারণ এইচ আর কেটা কোথা থেকে নেওয়া হয়েছে ভরকেন্দ্র থেকে নেওয়া হয়েছে, তাহলে এই দুটো টার্ম কী করছে ভরকেন্দ্র সাপেক্ষে ভরকেন্দ্রের অবস্থানকে নির্দেশ করছে, তাই এই দুটো টার্ম কথা হবে জিরো হয়ে যাবে, এটা নোট করে নাও, আমি এই জায়গাটা মুছছি না, তাদের নোট করে নাও, মুছেই দিলাম। তাহলে কথা হবে সামেশন অফ এম আই এইচ আই বাই সামেশন অফ এম আই
ও সামেশন অফ এম আই কে আই বাই সামেশন অফ এম আই, এই দুটি পদ বস্তুর ভরকেন্দ্রের সাপেক্ষে ভরকেন্দ্রের অবস্থান নির্দেশ করে, তাই এদের মান 0। এবার আসছে কি এইচ আই কে আই স্কোয়ার, এটা কি নির্দেশ করবে? কি নির্দেশ করবে? এখানে এইচ আই আর কে আই ভরকেন্দ্র থেকে দূরত্ব, যে অক্ষ সাপেক্ষে নিচ্ছি ভরকেন্দ্র থেকে দূরত্ব, তাই নয় কি? বা বলতে পারো কি এটা হচ্ছে কি ভরকেন্দ্র থেকে যেহেতু নিচ্ছি তাহলে এটা হচ্ছে কত, যে এটা হচ্ছে আমার কি ছিল বস্তুটার ভরকেন্দ্রের অবস্থান পি। এটা যদি হয় এখান থেকে দূরত্ব হচ্ছে কত এইচ আই H1 K1, এটা হচ্ছে কত H2 K2, তাহলে এইগুলোকে যদি দূরত্ব করি স্কোয়ার করি তাহলে এটা কিন্তু করবে ICM নির্দেশ করবে, ভরকেন্দ্রের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্দেশ করবে, ঠিক আছে। এবং হচ্ছে কি অর্থাৎ কত হলো আই ইকুয়াল টু কত আসবে সামেশন অফ এম আই বলতে কি বস্তুর ভর এম ডি স্কোয়ার প্লাস কত হবে সামেশন অফ এম আই ইন্টু কত হবে আর সি এম স্কোয়ার, অর্থাৎ কত আসছে আর সি এম না লিখে লিখে একবারে ICM, যেখানে সামেশন অফ এম আই এইচ আই স্কোয়ার প্লাস কে আই স্কোয়ার ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক, ঠিক আছে। আর এটা কি লিখে রাখবে সাইডে, যে সামেশন অফ এম আই সমান হচ্ছে এম। বোঝা গেল? তাহলে প্রথমে আমি কি করলাম, যে ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর ধরে নিলাম কত XCM YCM, তারপরে একটা বস্তুকণা ধরলাম কত M1, তার স্থানাঙ্ক কত জেড অক্ষের সাপেক্ষে বা XY প্লেনে কত ধরেছিলাম, যদিও 3টে থাকার কথা কিন্তু আমি শুধু কিনেছিলাম XY প্লেনে নিয়েছিলাম, কত হচ্ছে X1 Y1, তাহলে X1 সমান কত হবে XCM প্লাস H1 YCM প্লাস K1, কেন হয়েছে কারণ ভরকেন্দ্র সাপেক্ষে স্থানাঙ্ক হচ্ছে কত H1 K1। এবার হচ্ছে কি জেড অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তা ভ্রামক কত হয়েছে I1, মানে ওই কোণাটার কত হয়েছে, এগুলোকে XY স্কোয়ার প্লাস Y1 স্কোয়ার করে দিলাম, এখান থেকে যেটা এলো সেটা কী করলাম সমগ্র বস্তুর জন্য করে দিলাম। M2-র জন্য কি একই রকম আসবে, আলটিমেট আমাকে কী করতে হবে যোগ করতে হবে, সেই যোগটা কী করলাম সামেশন করে দিলাম। সামেশন করার পর এখানে দেখো এটা কমন নিয়েছি, এটা কমন নিচ্ছি, এটা হচ্ছে ডি দূরত্ব আগেই বলে দেওয়া আছে, ডি স্কোয়ার সমান কত XCM স্কোয়ার প্লাস YCM স্কোয়ার, তাহলে এখানে আমি মানটা ডি স্কোয়ার বসিয়ে দিয়েছি, আর সামেশন অফ এম আই ইকুয়াল টু কত বসেছি এম, তাহলে এম ডি স্কোয়ার হয়ে গেল। আর কি বললাম যে এই টার্মটা এবং এই টার্মটা এটা হচ্ছে কি ভরকেন্দ্রের সাপেক্ষে ভরকেন্দ্রের অবস্থানকে নির্দেশ করে, আর সেটা মানে হবে কি 0, তোমার থেকে তোমার দূরত্ব হচ্ছে 0, আর তুমি হয়ে গেলে তখন একটা দূরত্ব থাকবে, এই দুটো টার্ম 0 হয়ে গেল। এটা হচ্ছে কি, আর এটা নির্দেশ করছে কি ভরকেন্দ্র সাপেক্ষে জড়তা ভ্রামক, এটা হচ্ছে কি প্যারালাল অ্যাক্সিস থিওরেমের প্রমাণ। আজকে পর্যন্তই থাক, নেক্সট দিনে এটা শুরু করব, লম্ব অক্ষ উপপাদ্য শুরু করব, আর অঙ্কগুলো করবে, ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে।